খুলে ফেললো নো সিম, সিম লাগাইলো নো সিম। আর যে নো সিম মানে হচ্ছে আপনার এটার মধ্যে সেলের মধ্যে কোনো সিম প্রবেশ করে নাই, অথবা প্রবেশ করলেও সেটা সাপোর্ট করে না। অনেক সময় যদি আপনার নো সিম আসে, সেটা আপনার অন্য একটা সিম লাগিয়ে চেক করতে হবে যে আমার সিমটার প্রবলেম কি। যদি সিম ঠিক থাকে তাহলে আপনাকে সিমের যে স্লোট আছে, যে সিমের ট্রে হচ্ছে আমাদের এইটা, তাই না? এটা হচ্ছে স্লোট আর হচ্ছে ট্রে। ট্রে মানে হচ্ছে ট্রের মধ্যে সিমটা লাগে আমরা এটা হচ্ছে সিম স্লোট। এখানে এই যে সিরিয়ালে এই লাইনগুলো, এগুলো হচ্ছে আপনার, এটা হচ্ছে আপনার মেমোরির জন্য। বিশেষ করে আমরা তো এখন প্রায় অনেকেই আছি আমরা যারা মেমোরি ইউজ করি না, কারণ আমাদের ফোনে পর্যাপ্ত পরিমাণে থাকে, যেমন 128 জিবি, কারো ফোনে 256 জিবি এরকম স্টোরেজ থাকে না, তো এক্সট্রা তো আর মেমোরি প্রয়োজন হয়। তারপরও কোম্পানি একটা মানে এক্সট্রা মেমোরির জন্য একটা সিস্টেম দিয়ে দিচ্ছে, তো এটা আমাদের তেমন একটা প্রয়োজন হয় না। বাকি প্রয়োজন হচ্ছে এই যে সিমের যে কার্ড, এই যে এখানে 6টা পিন, এটা হচ্ছে একটা সিমে, এই যে এখানে 6টা পিন, এটা হচ্ছে আরেক সিম। যেমন আমাদের সিম অপশনে যাই, এটা হচ্ছে আমাদের সিম অপশন। আমাদের মনে ছিল স্লোট, হ্যাঁ। এই যে 4টা লাইন, এই 4টা লাইন হচ্ছে মেইন, এই 4টা লাইনে জ্যাপ থাকবে। এই যে 2টা লাইন, এখানে কিন্তু কোনো জ্যাপ দেখায় না বা কোনো লাইনও দেখায় না, এখানে দেখায় নেই। একটা হচ্ছে গ্রাউন্ড, এটা হচ্ছে নেগেটিভ, এটার মধ্যে এটা হচ্ছে নেগেটিভ। নেগেটিভের পাশে যে লাইনটা, এটা প্রয়োজন হয় না। নেগেটিভের সাথে যে লাইনটা, এটা কোনো প্রয়োজন হয় না, কিন্তু তার অপর প্রান্তে উপরের দিকে 3টা প্রয়োজন আছে, তার শেষে এটাও প্রয়োজন আছে। এই লাইনগুলো দেখেন সরাসরি আপনার এই যে রেজিস্টার মাধ্যম হয়ে ডাইরেক্ট সিপিইউ তে ঢুকে গেছে। রেজিস্টার মাধ্যম হয়ে ডাইরেক্ট সিপিইউ তে ঢুকে গেছে। আপনার সিমের জন্য, সিম কাজ করানোর জন্য এক্সট্রা কোনো আইসি ইউজ করা হয় না। সিম সাপোর্ট করানোর জন্য এক্সট্রা কোনো আইসি ইউজ করা হয় নাই, জাস্ট আপনার লাইনটাকে পাস করার জন্য রেজিস্টার ইউজ করা হয়েছে। রেজিস্টার মাধ্যম হয়ে সিপো থেকে রেজিস্টার মাধ্যম হয়ে সিম স্লোটের মধ্যে প্রবেশ করছে। বুঝতে পারতেছেন বিষয়টা? আচ্ছা, যদি আমাদের সেলের মধ্যে নো সিম আসে, নো সার্ভিস এক বিষয়, নো সিম আরেক বিষয়। নো সিমটা সম্পূর্ণ আলাদা। যদি নো সিম আসে তাহলে আপনাকে আগে এই লাইনগুলো মাপতে হবে। এখানে জিআর শো করবে, আপনার সবসময় নেগেটিভ একটা পাবেন, অবশ্যই নেগেটিভ তো অবশ্যই থাকবে। নেগেটিভের যে পাশের লাইনটা, এটা কখনো জিআর শো করতে পারে, আবার কখনো নাও করতে পারে, এটা কোনো বিষয় না, এটা কোনো প্রয়োজন নাই। প্রয়োজন হইল এই যে মেইন যে 4টা লাইন আছে, এই 4টাই প্রয়োজন, মেইন লাইন। এখান থেকে যদি আপনার যে কোনো একটা জিআর মিসিং হয়ে যায়, আপনার সিম সাপোর্ট করবে না। যে কোনো একটা লাইন যদি মিসিং হয়, সিম সাপোর্ট করবে না। তো আপনাকে চেক করতে হবে এখানে সম্পূর্ণ এই যে 4টা যে লাইন, মেইন 4টা লাইন, এখানে জিআর শো করতেছে কিনা। যদি দেখেন হ্যাঁ জিআর শো করতেছে, বা ধরেন এটার মধ্যে দেখাইছে 600, বা বাকিগুলোর মধ্যে ধরেন 400 বা 600 বা 500 এরকম দেখাইছে। এই স্টোরের মধ্যে দেখলেন যে আপনার এটার মধ্যে দেখায় 100, ওটার মধ্যে দেখায় 200, তাহলে কম না, যে একটা কম। তো এই লাইনটা কোথায় গেছে সেটাকে আমাকে খেয়াল করতে হবে। এই লাইনটা আপনি দেখবেন যে এখানে কিছু রেজিস্টার মাধ্যম হয়ে সিপিইউ তে ঢুকছে। এখন রেজিস্টারে যদি মান কমে যায়, আপনার জিআরও কমে যাবে। রেজিস্টারের মান কমে গেলে জিআরও কমে যাবে। আর এই রেজিস্টার যে এখানে লাগাইতে হবে এরকম কোনো বিষয় না, একটা জাস্ট আপনি জাম্পার করে দিলেও কাজ করবে। কারণ এই রেজিস্টারের কাজ হচ্ছে এক প্রান্তের লাইন আর এক প্রান্তে দিয়ে দেওয়া, পৌঁছায় দেওয়া। তো এটা আপনি যদি দেখেন যে রেজিস্টারটা আপনার কাছে মনে হয় খারাপ, রেজিস্টারের ধরেন নিচের সাইডে জিআরটা ভালো দেখা গেছে, কিন্তু উপরের সাইডে জিআরটা কম দেয়, তার মানে রেজিস্টারটা মান কমে গেছে, ঠিক আছে? তখন আপনি রেজিস্টারটাকে জাম্পার করে দিলেই ওকে, রেজিস্টার জাম্পার করে দিলেই ওকে, তখন দেখবেন যে সিমও সাপোর্ট করছে। আচ্ছা, যদি মনে হয় যে আপনার সমস্ত জিআর ঠিক আছে, সমস্ত জিআর যেখানে যা দরকার সব ঠিক আছে, তারপর কাজ করে না, তখন আপনাকে অন্য কোথাও দেখতে হবে না, জাস্ট আপনাকে সিপিইউ রিবুলিং করতে হবে। সিম সাপোর্ট করানোর জন্য সিপিইউ রিবুলিং করতে হবে, কারণ সিম সাপোর্ট করানোর জন্য এক্সট্রা কোনো আইসি ইউজ করা হয় না, ঠিক আছে? যেহেতু সিপিইউর সাথে সংযোগ, ডাইরেক্ট সিপিইউর সাথে সংযোগ, হ্যাঁ, সিপিইউ রিবুলিং করার আগে আপনি রেজিস্টার চেক করতে পারেন। রেজিস্টার ওকে থাকলে আপনি ডাইরেক্ট সিপিইউ রিবুলিং করতে পারেন। এখানে আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে আপনার আইনি এবং বিএসবেন্ড।
আইমি এবং বেসমেন্ট যদি প্রবলেম হয় তাহলে কিন্তু আপনার সিম সাপোর্ট করে না। আইমি বেসমেন্ট যেটা সেটা হচ্ছে আমাদের সবার ফোনে একই সিস্টেম। ডায়াল করে যাবেন *#06# দিবেন, আইমি বেসমেন্ট চলে আসবে। এই যে একটা সিরিয়াল চলে আসছে না, জি, উপরে দুটো হচ্ছে এই দুটো হচ্ছে আইমি, নিচেটা হচ্ছে বেসমেন্টের সিরিয়াল। তো এগুলো আপনার সমস্ত মোবাইলের জন্য একই কোড, একটাই কোড। আপনার বাটন ফোন হোক বা অ্যান্ড্রয়েড ফোন হোক, যেটাই হোক, কোড একটাই। তো আপনাকে এই কোডটা ডায়াল করে দেখতে হবে যে আইমি বেসমেন্টগুলো ঠিক আছে কিনা। যদি দেখেন হ্যাঁ আপনার আইমি বেসমেন্ট ওকে, তাহলে আপনি সিকিউর রিকভারি করতে পারেন। আর যদি দেখেন যে আপনার আইমি নেই, তাহলে আপনি সিকিউর রিকভারি করলেও কাজ হবে না। কারণ এটাকে আগে আইমি আনতে হবে। আর এই আইমিটা আনার জন্য আপনাকে সফটওয়্যার সাহায্য নিতে হবে। আইমিটা আনার জন্য আপনাকে সফটওয়্যার সাহায্য নিতে হবে। অনেক সময় দেখা যায় ফাইল নষ্ট হয়ে গেলে তখন যে কোনো প্রবলেম হয়, অথবা বেসমেন্ট বা আইমি চলে যায়, অথবা সেটটা বারবার রেজিস্টার মারে, অথবা এক জায়গায় গিয়ে হ্যাং করে থাকে। সেগুলো এই প্রবলেমগুলো হয় আপনার যখন সফটওয়্যার মিসিং হয়ে যায়। আমাদের সেই সফটওয়্যারগুলো সবগুলো থাকে, সফটওয়্যার যে অ্যাপসগুলো সবগুলোই থাকে আপনার ইউএনসির মধ্যে। ইউএনসিটা হচ্ছে আমাদের স্টোরেজ। যেমন আপনাদের ফোনের মধ্যে স্টোরেজ আছে না, 128 GB 256 GB, এই যে স্টোরেজটা, এই সমস্ত স্টোরেজটা হচ্ছে আমাদের ইউএনসির মধ্যে। এটা হচ্ছে আমাদের ইউএনসি। এটার মধ্যে সব কিছু থাকে। যেমন এক্সট্রা যে মেমোরি থাকে না, সেই মেমোরিটা আর কি পুরোপুরি সেটের মধ্যে ফিট করে দিয়েছি, যাতে আপনাকে এক্সট্রা মেমোরি ইউজ করতে না হয়। আর আমাদের ফোনের মধ্যে যত ধরনের অ্যাপস আছে, যা কিছু আছে, যেমন আমরা ছবি উঠাই অথবা কিছু ডাউনলোড করলাম, সব কিছুই আপনার এই ইউএনসির মধ্যে স্টোরেজ মানে জমা থাকে। ইউএনসির মধ্যে আইসা জমা হয়। এখন যদি দেখা যায় আপনার আইমি অথবা বেসমেন্ট নাই, তখন আপনাকে আগে সফটওয়্যার দিয়ে দেখতে হবে সফটওয়্যারের মাধ্যমে সমস্যা হয় কিনা। সফটওয়্যার আগে চেক করতে হবে। যদি সফটওয়্যার ওকে থাকে, হ্যাঁ সফটওয়্যার ওকে দেখাইতেছে, সফটওয়্যার কোনো প্রবলেম নেই, তখন আপনাকে সিকিউর রিকভারি করলে ইনশাআল্লাহ ঠিক হয়ে যাবে। বুঝতে পারছেন? তখন আপনার সিকিউর রিকভারি করলে ইনশাআল্লাহ ঠিক হয়ে যাবে। এটা হচ্ছে আপনার সিম সাপোর্ট করে না এই বিষয়ের জন্য। যখন স্যার কোডটা দেওয়া হইব তখন কি ওইখানে বুঝে দিব যে আইমি নেই? হ্যাঁ, ওখানে আপনার যেমন আইমি যে কোডটা থাকে, এখানে কিছু সিরিয়াল নাম্বার দেখায় না, যেমন খেয়াল করেন আপনাদের প্রত্যেকটা ফোনে এরকম আসবে। যেমন এই যে IMEI, এটার মধ্যে কিছু সিরিয়াল নাম্বার আছে, কোড আছে না, এখানে কোড থাকবে না, ডাইরেক্ট 00। যেমন আমাদের লাস্টে দুটো 0 না, এখানে সব 00 হয়ে যাবে। আচ্ছা, 00 হয়ে যাবে। অথবা এখানে লেখা থাকবে আননোন আইমি অথবা আননোন বেসমেন্ট, আসবে না, এরকম লেখা থাকবে। যদি এরকম লেখা আসে তাহলে আগে আমাকে সফটওয়্যার সাহায্য নিতে হবে, সফটওয়্যার মাধ্যমে প্রবলেম হলো কিনা। যদি সফটওয়্যার মধ্যে প্রবলেম হয়, তো এটা সফটওয়্যার মাধ্যমে সমাধান হবে। যদি দেখা যায় হ্যাঁ সফটওয়্যার ওকে আছে, আমার সফটওয়্যারের মাধ্যমে কোনো সমস্যা নাই, শেষে গিয়ে আমি সিকিউর রিকভারি করতে পারবো। বুঝতে পারছেন বিষয়টা? আচ্ছা, নেটওয়ার্কের যে বিষয়টা, আপনার আরেক যদি প্রবলেম হয় তো সেখানে লেখা আসবে নো সার্ভিস। সেখানে লেখা আসবে নো সার্ভিস লেখা আসবে। এবং কি আমাদের যেমন নেটওয়ার্কের এই যে নেটওয়ার্ক সিগন্যাল দেখা যাচ্ছে, এখানে নেটওয়ার্কের ডাটা আছে। তো নো সার্ভিস আসলে এই নেটওয়ার্কের জায়গাটা একটা গোল্ড চিহ্ন আছে। পাশে যেমন আমাদের সিমের নাম লেখা থাকে, অথবা বাংলালিংক বা রবি বা গ্রামীণ, যেটাই আমরা সিম লাগাই, সিমের নাম লেখা থাকে, ওই সিমের নামের জায়গায় থাকবে নো সার্ভিস লেখা। সিমের নামের জায়গায় থাকবে নো সার্ভিস, আর এন্টিনা গার্ডের জায়গায় থাকবে গোল একটা চিহ্ন। তো সেটা হচ্ছে আপনার আরএফআইসি থেকে প্রবলেম হয়, নো সার্ভিস আসাটা আরএফআইসি থেকে হয়। এখন আপনাকে আরএফআইসি চেঞ্জ করতে হইলে আগে আপনার এখানে কিছু ভোল্টেজ আছে, আরএফআইসিটা চেঞ্জ করার আগে কিছু ভোল্টেজ থাকে, এই ভোল্টেজগুলো চেক করতে হয়। যেমন এটা হচ্ছে আমাদের এই সেলের মডেল হচ্ছে রেডমি 8। হ্যাঁ, রেডমি 8 এর জন্য আরএফআইসিটাকে কাজ করানোর জন্য দুইটা ভোল্টেজ ইউজ করা হয়েছে। আরএফআইসিটাকে কাজ করানোর জন্য এখানে দুইটা ভোল্টেজ ইউজ করা হয়েছে। বিরাজ ভোল্টটা আসে আপনার পাওয়ার আইসি থেকে, বিরাজ যে ভোল্টটা আছে সেটা আসে পাওয়ার আইসি থেকে। এখন এখানে দেখেন একটা আছে 1.8 ভোল্ট আর একটা আছে 1.8 ভোল্ট আর হচ্ছে 1 ভোল্ট। এটা আপনার সরাসরি আইসি মধ্যে ঢোকে নাই, একটা রেজিস্টার মাধ্যমে ঢুকছে। যেমন পাওয়ার আইসি থেকে এই ভোল্টেজটা এই রেজিস্টারে এই মাথায় আসছে, এখান থেকে এই মাথায় আসছে, এখান থেকে আইসি ভিতরে ঢুকছে। এটা হচ্ছে আমাদের আরএফআইসি।
নেটওয়ার্কের জন্য যে কাজ করা হয়েছে আরএফআইসি, তো এই রেজিস্টারের মাধ্যমে ভোল্টেজটা ঢুকছে। এখন আপনার কাছে যদি এরকম সেট আসে যে নো সার্ভিস, তো আপনার কাছে স্কিমেটিক থাকলে তো আপনার জন্য ভালো, ভোল্টেজ গুলো মাইপা আপনি কাজ করতে পারেন। যদি স্কিমেটিক না থাকে, একান্তই কোনো স্কিমেটিক আপনার কাছে নাই, তখন আপনার প্রথমত আরএফআইসিটাকে একটু হিট করে নাড়াইতে পারেন। যদি না হয় চেঞ্জ করতে পারেন। চেঞ্জ করার পর যদি না হয়, আশেপাশে এই যে ক্যাপাসিটরগুলো আছে, এই ক্যাপাসিটরগুলো যদি শর্ট হয়ে যায়, ধরুন এই যে ক্যাপাসিটরটা এটা শর্ট হয়ে গেল, এটা শর্ট হয়ে গেলে এই ভোল্টেজটা কিন্তু আরএফআইসির মধ্যে ঢুকতে পারলো না, ঠিক না? আরএফআইসির মধ্যে যদি ভোল্টেজ না ঢোকে তাহলে কিন্তু আরএফআইসি কাজ করবে না। যে কোনো আইসি কাজ করানোর জন্য আপনার আইসির ভিতরে ভোল্টেজটা অবশ্যই ঢোকা প্রয়োজন, অবশ্যই ঢোকা প্রয়োজন। এখন এই ক্যাপাসিটরটা যদি শর্ট হয়ে যায়, তখন আপনার এই ভোল্টেজটা, যেমন এটা হচ্ছে 1 ভোল্ট, এই ভোল্টেজটা কিন্তু আইসির মধ্যে ঢোকে না, কারণ এই লাইনটা সম্পূর্ণ তখন নেগেটিভ হয়ে যাবে। নেগেটিভ হয়ে গেলে ভোল্টেজটাকে মিসিং করে ফেললো, আর প্রথম ভোল্টেজটা দিতে পারলো না, এই জন্য নেটওয়ার্কের কাজ করবে না। আপনাকে যখন দেখতে হবে যে ক্যাপাসিটরগুলো ঠিক আছে কিনা, আরএফআইসি লাগানোর পর ক্যাপাসিটরগুলো আপনি মাইপা বুঝতে পারবেন। যদি এখানে দেখান যে বিপ মোডে মাপলে যদি দোনো মাথায় বিপ দেয়, তাহলে বুঝতে পারবেন যে হয়তো ক্যাপাসিটর প্রবলেম আছে। ক্যাপাসিটরটা উঠে ফেলবেন, উঠে মাপ দিবেন। যদি দেখেন যে হ্যাঁ এক মাথা বিপ দেয়, এক মাথা বিপ দেয় না, তাহলে বুঝবেন লাইন ঠিক আছে। এখানে চাইলে আপনি অন্য একটা ক্যাপাসিটর লাগাইতে পারেন, না লাগাইলেও কোনো সমস্যা নেই। চাইলে আপনি অন্য একটা ক্যাপাসিটর লাগাইতে পারেন, যদি না লাগান তারপরে কোনো প্রবলেম নাই, কাজ করবে। বুঝতে পারতেছেন বিষয়টা? আচ্ছা, যদি দেখেন যে হ্যাঁ আপনার আইসির এই রেজিস্টার এই প্রান্ত পর্যন্ত ভোল্টেজ চলে আসছে, তোমরা এই প্রান্ত পর্যন্ত ভোল্টেজ চলে আসছে, তার মানে আরএফআইসিটা চেঞ্জ করে দিলে, অথবা একটু প্রথমে হিট করে নাড়াই দিতে পারেন, নাড়ানোর পর যদি না হয় চেঞ্জ করে দিতে পারেন। চেঞ্জ করে দিবেন, ইনশাআল্লাহ ওকে হয়ে যাবে। আর যদি ভোল্টেজ না আসে, তখন আপনাকে দেখতে হবে পাওয়ার আইসির মধ্যে। এটা হচ্ছে পাওয়ার আইসি, দেখেন 1 ভোল্ট এবং 1.8 ভোল্ট, এই দুইটা ভোল্টেজই পাওয়ার আইসি থেকে দেওয়া হয়েছে আরএফআইসির মধ্যে আরএফআইসিটা কাজ করানোর জন্য। বুঝতে পারতেছেন ভাই বিষয়টা? যদি আপনার দেখা যায় যে হ্যাঁ ভোল্টেজ আসতেছে না, তখন আপনাকে পাওয়ার আইসিটা উঠাইয়া রিবোলিং করে লাগাইতে হবে। লাগাইলে দেখবেন ইনশাআল্লাহ ভোল্টেজ চলে আসে। যদি তারপর ভোল্টেজ না আসে, পাওয়ার আইসিটা চেঞ্জ করে দেন, ঠিক হয়ে যাবে। তখন আপনার একটা আইসি কাজ করলেই হবে। যেমন নেটওয়ার্কের জন্য আরএফআইসি চেঞ্জ করা লাগবে না যদি ভোল্টেজ না আসে। আর যদি ভোল্টেজ আসে, তখন আইসি চেঞ্জ, আরএফআইসি চেঞ্জ করে দেন। যদি একান্ত ভোল্টেজ না আসে, তখন আপনাকে কাজ করতে হবে নেটওয়ার্কের জন্য পাওয়ার আইসির মধ্যে। পাওয়ার আইসি তখন প্রথমত আপনি রিবোলিং করে দেন, না হইলে চেঞ্জ করে দেন, ভোল্টেজ আসলেই ঠিক হয়ে যাবে। ভাই বুঝতে পারছেন বিষয়টা? তারপরে এখানে দেখা যায় কিছু জেআর ইউজ করা হয়েছে। এই জেআরটা এখান থেকে এই রেজিস্টার মাধ্যমে 2G আইসির মধ্যে ঢুকে গেছে, 2G আইসির মধ্যে আইসা ঢুকছে। আপনাকে দেখতে হবে, অনেক সময় আমরা আইসি খোলার সময় যাদের একটু হাত একটু নাড়াচাড়া মানে কাঁপাকাঁপি করে, আইসি উঠানোর সময় সাইডের কিছু ক্যাপাসিটর বা কিছু রেজিস্টার উঠে আসে, সেটা আমরা খেয়াল করি না। তখন আমরা বারবার আইসি লাগাই, কিন্তু কাজ হয় না। এই জন্য কাজ হয় না। কিছু জেআর আছে যেটা আপনার আরএফ থেকে 2G পর্যন্ত যায় এবং 4G মধ্যেও যায়। এখন এই রেজিস্টারটা যদি মিসিং হয়, তো আরএফ থেকে তো 2G পর্যন্ত জেআরটা আসতেছে না, না আসলে কি হবে, নেটওয়ার্কটা কাজ করবে না। এর জন্য আপনারা যখনই নতুন অবস্থায় কাজ করবেন, যে সেকশনটাই কাজ করবেন, ওই সেকশনটার একটা ছবি উঠে নেবেন। ছবি উঠে নিলে কি হয়, আপনি কাজের শেষে মিলাই নেবেন ঠিক আছে কিনা সব কিছু। দেখা যায় ধরেন আপনি আরএফআইসিটা চেঞ্জ করবেন, এখন আরএফআইসি চেঞ্জ করার সময়, উঠানোর সময় আপনি ধরেন এই রেজিস্টারটা অথবা এইটা বা এইটা উঠে গেল, কোনোরকম ভাবে একটু খোঁচা খায়া উঠে গেল, আপনি খেয়াল করেন না। তো আপনি আরএফআইসি লাগালেন, লাগানোর পরে দেখতেছেন যে কাজ করতেছে না, ভোল্টেজ ঠিক আছে, সব কিছু ঠিক আছে, কিন্তু কাজ করতেছে না। তখন আপনাকে বুঝতে হবে যে হ্যাঁ এখান থেকে হয়তো কোনো রেজিস্টার মিসিং হয়ে গেছে। যদি আপনার ছবি ওঠানো থাকে, আপনার ছবি দেখা মিলে নিলে বুঝতে পারবেন যে হ্যাঁ ছবি প্রথম যে কাজ করার আগে যে ছবি উঠেছি, কাজ করার পরে ওরকম নাই, দুই একটা রেজিস্টার মিসিং দেখাইতেছে। তখন আপনি ওই অনুযায়ী রেজিস্টার লাগাই দিলে দেখবেন যে ইনশাআল্লাহ ঠিক হয়ে গেছে। বুঝতে পারছেন ভাই বিষয়টা? আচ্ছা, এখন আসি আমরা
4G দিকে 4Gটা হচ্ছে আপনার 4G আইসি যদি প্রবলেম হয় আপনার কল আসা যাওয়ায় কোনো প্রবলেম হবে না 4G আইসি যদি প্রবলেম হয় কল আসা যাওয়ায় কোনো প্রবলেম হবে না জাস্ট আপনার ডাটা চলবে না আমরা যদি ডাটা অন করি ডাটা অন করলে সেখানে লেখা আসে না 4G জি জি 4G অনেক সময় দেখা যায় 4G প্লাস আছে অথবা LTE লেখা আছে এরকম একটা লেখা আছে যদি দেখেন যে আপনি ডাটা অন করার পরে সেখানে শুধুমাত্র আসতেছে সংকেতটা হচ্ছে আপনার 2G সংকেত যদি ডাটা অন করার পরে শুধু আসে সংকেতটা হচ্ছে 2G সংকেত আর যদি শুধুমাত্র আসে শুধুমাত্র হচ্ছে আপনার 3G সংকেত 3G সংকেত প্লাস আসে প্লাস হচ্ছে আপনার 3.5G সংকেত প্লাস আসলেও আপনার ডাটা চলবে বাট একটু স্লো চলবে ডাটা চলবে বাট একটু স্লো চলবে আর যদি এখানে 4G চলে আসছে তাহলে তার সমস্যা নেই 4G তো আমাদের আলহামদুলিল্লাহ ভালোই চলে আর যদি দেখেন যে এখানে শুধু আসতেছে অথবা আসতেছে তখন আপনাকে দেখতে হবে 4G সেকশনে 4G সেকশনে আপনার যেমন 4G আইসিটাকে কাজ করানোর জন্য দুইটা ভোল্টেজ ইউজ করা হয়েছে একটা হচ্ছে পাওয়ার আইসি থেকে আর একটা হচ্ছে চার্জিং আইসি থেকে চার্জিং আইসি থেকে যে ভোল্টেজটা আসছে সেটাকে বলা হয় বিপিএস পাওয়ার ভোল্টেজ পাওয়ার আইসি থেকে যেটা আসছে সেটাকে বলা হয় বিরাজ ভোল্টেজ যেমন এটা হচ্ছে আমাদের বিপিএস পাওয়ার ভোল্টেজটা আপনার 3.7 থেকে 4.2 পর্যন্ত আসতে পারে এই বিপিএস পাওয়ার ভোল্টেজটা দেখেন কোথা থেকে আসছে বিপিএস পাওয়ার ভোল্টেজ সরাসরি চার্জিং এসি থেকে চলে আসছে বিপিএস পাওয়ার ভোল্টেজটা চার্জিং এসি থেকে চলে আসছে আর বিরাজ যে ভোল্টেজটা এটা হচ্ছে আমাদের বিরাজ ভোল্ট এই বিরাজ ভোল্টটা আসছে পাওয়ার এসি থেকে ঠিক আছে বিরাজ ভোল্টেজটা আসছে পাওয়ার এসি থেকে এখন যদি আপনার ভোল্টেজ ঠিক না থাকে তাহলে কিন্তু আপনার 4G কাজ করবে না প্রত্যেকটা আইসিরই অন হইতে হইলে ভোল্টেজের প্রয়োজন যেমন আপনি ঘরে ঢুকতে গেলে যদি তালা মেরে যান তো সে তালার চাবি লাগবে তালা যতক্ষণ বন্ধ না করবেন ঘরের ভিতরে ঢুকতে পারবেন না সেম আইসির জন্য ভোল্টেজটা হচ্ছে একটা তালা এবং চাবির মতো ঠিক আছে ভোল্টেজ যখন আইসির মধ্যে ইন হয় তখনই আইসিটা অন হয়ে যায় আইসিটা অন হইলেই তো ওই সেকশনটা কাজ করা শুরু করে ভাই বুঝতে পারতেছেন এখন আপনার আইসির ভিতরে যদি ভোল্টেজ না ঢোকে তাহলে আপনার আইসি ওই সেকশনটা কাজ করবে না যেমন এখানে এটা হচ্ছে আমাদের 4G সেকশন এই 4G সেকশনের মধ্যে এই বিপিএস পাওয়ার ভোল্টেজটা তেমন একটা মিসিং হয় না বিপিএস পাওয়ার ভোল্টেজটা ঠিক থাকে বাট আপনার বিরাজ ভোল্টেজটা অনেক সময় মিস হয়ে যায় বিরাজ ভোল্টেজটা অনেক সময় মিসিং হয়ে যায় আর বিরাজ ভোল্টেজটা মিস হইলে আমাদের পাওয়ার এসি থেকেই কাজ করতে হবে বুঝতে পারতেছেন ভাই এখন যদি আমার ভোল্টেজ দুইটাই ওকে আছে ভোল্টেজ দুইটা ওকে আছে তখন আপনি আইসিটাকে আইসি নাম্বার এবং গ্রুপ মিলিয়ে আইসি একটা লাগাই দিলে ইনশাআল্লাহ ঠিক হয়ে যাবে বুঝতে পারছেন ভাই বুঝতে পারছেন বিষয়টা আচ্ছা এখানে নো সার্ভিসের জন্য আরেকটু কাজ আছে সেটা হচ্ছে এটাকে বলা হয় এপিডিএসি আমাদের এপিডিএসি এবং ওবিবিএসি দেখতে প্রায় সেম দেখতে একেবারে প্রায় সেম কিন্তু কাজ ভিন্ন দেখতে সেম হইলো সেটার কাজ ভিন্ন এপিডিআইসিটা হচ্ছে আপনার ভোল্টেজ পৌঁছায় আরএফ এর মধ্যে আবার কি বলে 4G এর মধ্যে ভোল্টেজটাকে পৌঁছায় তখন এগুলো কাজ করে তো এখানে সবসময় দেখবেন যে এপিডিআইসিটা আপনার 4G আইসির পাশে থাকে 4G সেকশনের আইসির পাশেই থাকবে হয়তো এটা একটু সাইডে দিয়েছে যেমন এটা হচ্ছে আমাদের 4G অপশন তাই না এই 4G অপশনের পাশেই এপিডিআইসিটা দিয়েছে অনেক সময় দেখা যায় এই 4G অপশনের ভিতরেই এপিডিআইসি দিতে পারে নিচে দিতে পারে বা ডানে দিতে পারে বা উপরে দিতে পারে যেমন এটা দিছে বামে তোমার আপনাদের সাইডে কোনটা বামে তো এই যে এপিডিআইসিটা এই আইসিটা সহজে প্রবলেম হয় না সহজে নষ্ট হয় না অনেক সময় দেখা যায় আমাদের কাজের ক্ষেত্রে নাড়াচাড়া খেলে এগুলো প্রবলেম হয় যেমন নাড়াচাড়া খেলে কি হয় এগুলো তো বল সিস্টেম নাড়াচাড়া খেলে একটা বল আরেকটা বলের সাথে গিয়ে অ্যাডজাস্ট হয়ে যায় শর্ট হয়ে যায় শর্ট হয়ে গেলে তখন আর এপিডিআইসিটা কাজ করে না ঠিক আছে ভাই আর
দেখবেন যে এপিডি যখন আপনাদের ধরেন নো সার্ভিস আসতেছে, আপনি হ্যাকার চেঞ্জ করছেন, ভোল্টেজ ঠিক আছে, তারপরও আসে না, জিআরগুলো সব কিছু ওকে আছে, তারপরও আসে না, তখন আপনাকে দেখতে হবে এপিডিআইসি মডেল। এপিডিআইসি দিয়ে আইসা দেখবেন যে দুই পাশে দুইটা ক্যাপাসিটর থাকে। এপিডিআইসির মধ্যে সমস্ত এপিডিআইসির মধ্যে দুই পাশে দুইটা ক্যাপাসিটর থাকবে, পাশ সাথে একটা বাক কয়েল থাকবে। হয়তোবা এটা উপরে দিছে, কোনটা নিচে দিতে পারে, অথবা কোনটা সাইডে দিতে পারে, কিন্তু একটা বাক কয়েল অবশ্যই থাকবে। আপনাকে কি করতে হবে, এই দুইটা ক্যাপাসিটর খুলে ফেলতে হবে যদি নো সার্ভিস আসে, আর আরএফ চেঞ্জ করার পরও কাজ হয় না। এই দুইটা ক্যাপাসিটর খুলে ফেলতে হবে। এই দুইটা ক্যাপাসিটর আপনার শর্ট দেখায় না, মাপ দিলে আপনি অনেক সময় শর্ট পাবেন না, কিন্তু এটা অন হইলে যখন এটা কাজ করবে, এই কাজ করার সময় সেটা শর্ট হয়ে যায়। শর্ট হয়ে গেলে তখন আর ভোল্টেজটা ঠিকমতো দিতে পারে না, না দেওয়ার কারণে আপনার নেটওয়ার্ক সেকশনে আরএফআইসিটা কাজ করে না। তখন কি করতে হবে, আপনাকে এই দুইটা ক্যাপাসিটর খুলে ফেলতে হবে, কয়টা ভালো আছে কিনা মাপ দিতে হবে, বাস এতটুকু কাজ করলেই ওকে। তারপরও যদি না আসে, আপনি আইসিটা উঠাইয়া একটু রিভোল্ট করে বসাই দিলে কাজ হয়ে যাবে। ঠিক আছে ভাই? আর এই এপিডি আইসিটা কিন্তু আপনার ওবিবি এবং এপিডি দুইটা দেখতে একেবারে সেম। এখন আপনার ধরেন এপিডি আইসিটা ধরেন মনে করেন খারাপ হয়ে গেল, এখন আপনার ওবিবি আইসি ফুল লাইন এপিডির মধ্যে লাগাই না, কাজ হবে না, ওখানে লাগবে, কারণ এগুলোর পাগুলো সব এক, দেখতেও প্রায় সেম, ওইখানে বসবে কিন্তু কাজ করবে না। ঠিক আছে? এই জন্য এপিডি আইসিটা সবসময় পাবেন আপনি 4G আইসির পাশেই, আর ওবিবি আইসি সবসময় থাকে চার্জিং আইসির পাশে। ঠিক আছে ভাই? এটা একটু খেয়াল রাখবেন। এবং দেখা যায় আইসি কাজ করার সময় কিছু রেজিস্টর বা কিছু কি বলে কাপলার সরে যেতে পারে, এটা দিকতে অবশ্যই আপনাদের খেয়াল রাখতে হবে, যাতে আমি আইসি কাজ করার সময় আশেপাশে যে পার্টসগুলো আছে সেগুলো ক্ষতি না হয়। যদি আপনি এভাবে খেয়াল করতে পারেন, ইনশাআল্লাহ কাজ এক চান্সে হয়ে যাবে। দেখা যায় যে আইসি উঠে দিয়ে গেলাম, একটু নাড়া খাইলো, পাশের রেজিস্টার উঠে গেল, আপনি খেয়াল করেন নাই যে পাশে একটা রেজিস্টার উঠে গেছে, কিন্তু সেই রেজিস্টারটা কাজের, সেই রেজিস্টার ছাড়া আপনার এটা কাজ করবে না, এটা আপনি খেয়াল করেন নাই। খেয়াল না করার কারণে দেখবেন যে আপনি যতই আইসি কাজ করবেন, যতই আইসি লাগাবেন, কাজ হবে না। ঠিক আছে ভাই? এই জন্য আপনাদের নতুন অবস্থায় কাজ করার ক্ষেত্রে অবশ্যই স্কিমেটিক ডায়াগ্রাম থাকলে আপনাদের জন্য ভালো, সেটা আপনাদেরকে সাপোর্ট দিবে, কাজ করার ক্ষেত্রে আপনাদেরকে প্রচুর পরিমাণে সাপোর্ট দিবে। ঠিক আছে ভাই? চেষ্টা করবেন যাতে স্কিমেটিক নিয়ে নেওয়া যায়। যদি স্কিমেটিক নিয়ে নিতে পারেন, ইনশাআল্লাহ কারো সাহায্য নিতে প্রয়োজন হবে না, বা জাস্ট আপনি স্কিমেটিক দেখে দেখে ভোল্টেজ মাইপা, লাইন মাইপা কাজ করতে পারবেন, কোনো সমস্যা হবে না। ঠিক আছে ভাই? আপনাকে আগে সেকশন চিনতে হবে। স্যার অনেকেই চিনে না, সবাই তো করে চিনে না চিনে না। শোনেন, এটা কিন্তু আপনাদের জরুরি, এটা আপনাদের জন্য। এটা এমন না যে এখানে এটা করলাম শেষ, আমার আর দরকার নাই, আমার দরকার হবে না, কিন্তু এটা আপনারা যদি কাজ করেন, কাজ করার ক্ষেত্রে সবসময় আপনাদের জন্য এটা দরকার। আপনি যদি সেকশন চিনেন এবং রোগ ধরতে পারেন, কাজ অবশ্যই করতে পারবেন, একভাবে কাজ করতে পারবেন। আপনি সেকশন চিনলেন না বা অথবা রোগ ধরতে পারলেন না, কাজ করতে পারবেন না। বুঝতে পারছেন বিষয়টা? আপনাকে সেকশন চিনতে হবে এবং রোগটাকেও ধরতে হবে। রোগ ধরতে পারলে আপনি কাজ করতে পারবেন। হ্যাঁ, আপনার হয়তো বা আপনার হ্যান্ড স্কিন একটু দুর্বল, কিন্তু চেষ্টা করলে আপনি কাজটা করতে পারবেন, কারণ আপনার সেকশন চিনে রোগও বুঝতে পারছেন যে হ্যাঁ এখান থেকে কাজ করলে ঠিক হয়ে যাবে, আপনি একভাবে কাজ করতে পারবেন। যদি আপনার সেকশন চিনেন না অথবা রোগ ধরতে পারলেন না, তাহলে তো কাজ করা সম্ভব না, ঠিক কি না? কাজ করা সম্ভব? তো প্রত্যেকটা জিনিসই জরুরি কাজের ক্ষেত্রে, প্রত্যেকটা জিনিস। একটা গুগল পিক্সেলের সিপিও রিবোলিং করছি, আগে অন্য কোথাও থেকে রিবোলিং করছে, তো সিপিও প্রবলেম ছিল, রিবোলিং করছে, রিবোলিং করার পরও সেটা অন হয় না, কিন্তু রিডিংটা এমন আসে যে সেটা অন হয়ে যাবে। এত সুন্দর একটা রিডিং আসে, মনে হয় যে ব্যাটারি লাগালে সেটা অন হয়ে যাবে, কিন্তু ব্যাটারি লাগালেও সেটা অন হয় না। তো সেই আইসিটা প্রথম যার কাছে ছিল, উনি দুবার রিপোর্ট করছে, খুব সুন্দরভাবে রিপোর্ট করছে, কোনো সমস্যা হয়নি, কিন্তু অন হয় না। আমাদের কাছে আসলো, আসার পরে আমরাও দুইবার রিপোর্টিং করলাম, তারপরেও কাজ হয়, কিন্তু রিডিংটা এরকম ভাবে আসতেছে, মনে হইতেছে যে ব্যাটারিটা লাগাইলেই সে চালু হয়ে যাবে, এরকম একটা সুন্দর একটা রিডিং আসতেছে। তখন ওটা আবার কি বলে ডায়াগ্রাম
অন না হলে তো সেটা অচল অচল না। জি 4G সিম না থাকলে 4G আই সিম না থাকলেও সেট চলবে, হ্যাঁ কিন্তু ছোট রেজিস্টার আপনার 4G না থাকলে দেখা যায় আপনার 4G অপশনটা কাজ করবে না, কাজ করবে না। কিন্তু আপনার কল আসা যাওয়া যে কাজটা সেটা চলবে। কল আসা যাওয়ার জন্য জরুরি হচ্ছে 2G। আপনি দেখবেন আপনার ডাটা অন করা আছে, একটা ফোন আসলো অথবা আপনি একটা ফোন দিলেন, তখন দেখবেন যে ওখানে ই চলে আসছে, ডাটার জায়গায় 4G লেখার জায়গায় ই চলে আসছে, ঠিক আছে। যখন আপনার কল আসা যাওয়ার কাজ করে তখন সম্পূর্ণ সব অপশন অফ, শুধুমাত্র 2G অপশনটা চালু থাকে। 4G অপশনটাকে অন অফ করে দিয়ে 2G অপশনটা চালু হয়ে যায়, ঠিক আছে ভাই। আর যখন আপনি শুধু 4G চালাবেন, কল টল আসে নাই, তখন দেখবেন কোনো সমস্যা নেই, 4G থাকে 4G থাকে। 2G থেকে আমাদের মূলত প্রবলেম হয় 3 ধরনের। 2G আইসি থেকে মূলত প্রবলেম হয় আমাদের 3 ধরনের। যেমন একটা হচ্ছে ফ্যাক্ট নেটওয়ার্ক। ফ্যাক্ট নেটওয়ার্ক হচ্ছে আপনার নেটওয়ার্ক ফুল দেখা গেছে, নেটওয়ার্ক ফুল আছে কিন্তু কল আসা যাওয়া হয় না, নেটওয়ার্ক ফুল আছে কিন্তু কল আসা যাওয়া হয় না, এটাকে বলা হয় ফ্যাক্ট নেটওয়ার্ক। আর একটা হচ্ছে ইমার্জেন্সি কল। ইমার্জেন্সি কল মানে আপনার এখানে নেটওয়ার্ক শো করবে না, কিন্তু সিমের জায়গায় লেখা থাকবে ইমার্জেন্সি কল। আপনার স্যামসাং সেলের মধ্যে দেখবেন সিম না থাকলেও কিন্তু নেটওয়ার্কের গার্ড দেখায়, জি স্যার, দেখুন, এবং পাশে লেখা থাকে ইমার্জেন্সি কল, ঠিক না। জি আবার সিম লাগালে নেটওয়ার্কের সব চলে আসে। কিন্তু অন্যান্য অ্যান্ড্রয়েড সেলের ক্ষেত্রে কিন্তু সিম না থাকলে, হ্যাঁ, সিমের জায়গায় আপনার ইমার্জেন্সি কল থাকবে, কিন্তু যেখানে আপনার নেটওয়ার্কে শো করবে সেখানে একটা সিমের একটা চিহ্ন দেখাবে, তার মানে সেলে বলে দিয়েছে এটার মধ্যে কোনো সিম নেই, ঠিক আছে। তো যদি 2G আইসি থেকে মূলত মোট 3 ধরনের প্রবলেম হয়। এক হচ্ছে আপনার ফ্যাক্ট নেটওয়ার্ক, দ্বিতীয় হচ্ছে আপনার ইমার্জেন্সি কল, তৃতীয় হচ্ছে আপনার নেটওয়ার্ক আছে বাট নেটওয়ার্ক অনেক কম। নেটওয়ার্ক আছে কিন্তু অনেক কম, যেমন আমাদের এখানে ফুল নেটওয়ার্ক না, সবার মোবাইলে তো ফুল নেটওয়ার্ক আছে, তো দেখবেন যে এখানে 1 দাগ অথবা 2 দাগ এরকম আছে, অথবা কখনো একেবারে 0 হয়ে যায়, আবার কখনো 1 দাগ আসে অথবা 2 দাগ আসে। তো এটাকে বলা হয় স্লো নেটওয়ার্ক, এটাকে বলা হয় স্লো নেটওয়ার্ক। আচ্ছা, যেটা আপনার ফ্যাক্ট নেটওয়ার্ক এবং ইমার্জেন্সি, ফ্যাক্ট নেটওয়ার্ক এবং ইমার্জেন্সি, এটার কাজ প্রায় একেবারে সেম, কাজ প্রায় সেম। যেমন আপনার ফ্যাক্ট নেটওয়ার্ক হইলে যদি ফ্যাক্ট নেটওয়ার্ক আসে তখন ফ্যাক্ট নেটওয়ার্ক আসলে আপনি দেখবেন ভোল্টেজগুলো সব ঠিক আছে, বাট আইসি লাগালেই ওকে। ভোল্টেজ ঠিক থাকা মানে আপনার নেটওয়ার্ক আসছে, ভোল্টেজ না আসলে তো আপনার নেটওয়ার্ক আসবে না, ঠিক না। ভোল্টেজ আসছে বিধায় আপনার নেটওয়ার্ক আসছে। আর ইমার্জেন্সির ক্ষেত্রে কি হয়, অনেক সময় ভোল্টেজ মিসিং হয়ে যায়। ইমার্জেন্সির ক্ষেত্রে অনেক সময় ভোল্টেজ মিসিং হয়ে যায়, তখন ভোল্টেজ ঠিকমতো কাজ মানে আইনা দিলেই ঠিক হয়ে যায়। আচ্ছা, যদি আমাদের ইমার্জেন্সি অথবা ফ্যাক্ট নেটওয়ার্ক শো করে, তো সেই ক্ষেত্রে যদি আপনাদের ইমার্জেন্সি আসে তখন আপনাকে চেক করতে হবে ভোল্টেজ। যেমন এখানে এটা হচ্ছে বিপিএস পাওয়ার ভোল্টেজ, আর এটা হচ্ছে বিরাজ ভোল্টেজ। বিরাজ ভোল্টেজ হচ্ছে পাবেন আপনি 1.8 ভোল্ট, আর বিপিএস পাওয়ার তো সবসময় 3.7 থেকে 4.2 পর্যন্ত হয়ে থাকে। এখন নেটওয়ার্ক সেকশনে 2G সেকশনের মধ্যে এই যে একটা রেজিস্টার দেখতেছেন 0 মানে, এটা হচ্ছে আপনার ফিউজ রেজিস্টার। অনেক সময় দেখা যায় এই রেজিস্টারটা কাটে গেলে বিপিএস ভোল্টেজটা নাই হয়ে যায়, আর বিপিএস ভোল্টেজটা না থাকলে নেটওয়ার্ক সেকশনটা কাজ করবে না। আপনাকে কি করতে হবে, আগে এই ভোল্টেজ চেক করতে হবে, এখান থেকে রেজিস্টার থেকে এখান থেকে আউট হইলো কিনা, আউট হয়ে গিয়ে আইসি থেকে ঢুকলো কিনা, ভোল্টেজগুলো চেক করতে হবে। চেক করার পর যদি দেখেন হ্যাঁ আপনার ভোল্টেজ সব ঠিক আছে, অ্যাকুরেট আছে, তখন আপনি একটা 2G আইসি নাম্বার এবং কি বলে কোড অনুযায়ী লাগাই দিলেই ইনশাআল্লাহ ঠিক হয়ে যাবে। বুঝতে পারছেন? ইমার্জেন্সি কল অথবা এখানে জাম্পার করা যাবে না, জি জিরো রেজিস্টারে জাম্পার করা যাবে না। হ্যাঁ, জাম্পার করে দিতে পারবেন। যদি দেখেন যে রেজিস্টারটা খারাপ, যেমন এই প্রান্তে ভোল্টেজ আছে, এই প্রান্তে ভোল্টেজ নাই, তার মানে এই রেজিস্টারটা খারাপ, আপনি জাম্পার করে দিতে পারেন, অথবা যে কোনো একটা কালো রেজিস্টারগুলো থাকে না আমাদের, ওটাও লাগাইতে পারেন, অথবা আপনি কি বলে জাম্পার করে দিলেও ঠিক হয়ে যায়, ঠিক আছে। আচ্ছা, আপনার ভোল্টেজ যদি অ্যাকুরেট থাকে, ভোল্টেজ অ্যাকুরেট থাকার পর যদি দেখেন
যে ভোল্টেজ অ্যাকুয়ার্ড আছে, তখন আপনাকে 2G আইসিটা চেঞ্জ করে দিলে ইনশাআল্লাহ ওকে হয়ে যাবে। সেটা হচ্ছে আপনার ইমার্জেন্সি কল আসে। এবং ফ্যাক নেটওয়ার্ক সেটাও সেম। ফ্যাক নেটওয়ার্ক মানে আপনার নেটওয়ার্ক পুরোপুরি শো করতেছে, ফুল নেটওয়ার্ক শো করতেছে, কিন্তু কল আসা যাওয়া করতেছে না। আপনি ডাটা ইউজ করতে পারতেছেন, সব কিছু করতে পারতেছেন, কিন্তু আপনার কল আসা যাওয়া হয় না। সেই ক্ষেত্রেও আপনার 2G আইসি খারাপ হলে এই প্রবলেম হয়। এখানে ফ্যাক নেটওয়ার্ক হলে আরেকটু কাজ করা লাগে, যেটা হচ্ছে আপনার এই যে কাপলারগুলো দেখা যায়, কাপলার আছে, কিছু রেজিস্টার আছে, এগুলো ঠিক আছে কিনা সেটা চেক দিতে হবে। এগুলো ঠিক আছে কিনা সেটা চেক দিতে হবে। আপনার ফ্যাক নেটওয়ার্ক হচ্ছে, ফ্যাক নেটওয়ার্ক আসলে যেমন এই কাপলারগুলো সহজে নষ্ট হয় না, এগুলো একমাত্র কাজের ক্ষেত্রে যদি একটু নাড়াচাড়া খায় তখনই প্রবলেম হয়। কাজের ক্ষেত্রে একটু নাড়াচাড়া হইলেই তখন এই প্রবলেমগুলো হয়। তখন আপনাকে দেখতে হবে যে এগুলো সবগুলো ঠিক আছে কিনা, যেমন রেজিস্টার আছে, কিছু কাপলারগুলো আছে, এগুলো ঠিক আছে কিনা। যদি এগুলো ঠিক থাকে ইনশাআল্লাহ আপনি আইসি লাগিয়ে দেন, আলহামদুলিল্লাহ ওকে। বুঝতে পারছেন বিষয়টা? জি। আচ্ছা, এগুলো তো স্যার জিআর চেক দিতে হবে, তাই না? হ্যাঁ এবার জিআর চেক, এখানে বলে যাচ্ছে না, এখানে জিআর আছে। আচ্ছা, এখানে যেটা আমাদের স্লো নেটওয়ার্ক আসে, মানে কম নেটওয়ার্ক, আমাদের এখানে ফুল নেটওয়ার্ক আছে সবার মোবাইলে। ধরেন কারো মোবাইলে এখানে 1 দাগ অথবা 2 দাগ আসতেছে, অথবা কখনো পুরোপুরি চলে যেতেছে, আবার 1 দাগ বা 2 দাগ আসতেছে। তো সেই ক্ষেত্রে আপনাকে চেক করতে হবে কয়েক জায়গায়। যদি আপনাদের কম নেটওয়ার্ক আসে সেই ক্ষেত্রে আপনাকে কয়েক জায়গায় এটা চেক করতে হবে। সেটা কয়েক জায়গায় বলতে আমাদের সাপোর্ট আছে, সাপোর্ট মানে চার্জিং লজিক। অ্যান্টিনা যদি আপনার প্রবলেম থাকে তাহলে আপনার নেটওয়ার্ক কম থাকবে। আর নেটওয়ার্ক ফুল করার জন্য, মানে নেটওয়ার্কটাকে স্ট্রং করার জন্য কিছু অ্যান্টিনার কাজ করা হয়েছে। অ্যান্টিনা যদি প্রবলেম হয় তখন আপনার নেটওয়ার্কটা কম পাবে। এটা হচ্ছে আমাদের চার্জিং লজিক বা সাপোর্ট বলা হয়। এখানে এটা হচ্ছে আমাদের একটা অ্যান্টিনা পয়েন্ট, আর এগুলো হচ্ছে আপনাদের অ্যান্টিনা। এখানে এটা তো হচ্ছে আপনার কপি, এই লজিকটা সম্ভবত কপি, এই জন্য আর হাত দেয়নি। আপনার অরিজিনাল লজিকের মধ্যে এরকম অ্যান্টিনা 2 জায়গায় 3 জায়গায় থাকে, যেমন এই জায়গায় থাকার কথা ছিল, এই জায়গায় নাই। অপর প্রান্তে আছে কি না? অপর প্রান্ত নাই। তো এই অ্যান্টিনা আপনার বডির সাথে একটা সংযোগ হয়, বডি থাকে না আমাদের, বডির সাথে একটা সংযোগ হয়, অ্যান্টিনার সাথে সংযোগ হয়। এখান থেকে একটা তার দিয়ে মাদারবোর্ডের মধ্যে এখানে একটা তার আসে, দেখছেন আপনারা? তারটা থাকে একবার সাইড দিয়ে, ব্যাটারির পাশ দিয়ে একবার সাইড দিয়ে তারটা আসে, একবার লজিক থেকে মাদারবোর্ডের অ্যান্টিনা পর্যন্ত এই তারটা চলে আসে। এই তারটা কিন্তু আপনার অ্যান্টিনার কাজ করা হবে। এই তারটা যদি না থাকে, আপনার টাওয়ার পাশে থাকলে আপনার নেটওয়ার্ক ভালো পাবে, কিন্তু ঘরের ভিতরে গেলে অথবা মহল্লার কোনো চিপা চাপার মধ্যে ঢুকলে তখন আর নেটওয়ার্ক পাবে না। ঠিক আছে? আচ্ছা, যদি আপনাদের নেটওয়ার্ক কম পায়, নেটওয়ার্ক কম পাইলে আপনার আইসি থেকে একেবারে কম সমস্যা হয়। আইসি থেকে, যেমন আমাদের এটা হচ্ছে 2G আইসি, তাই না? এই আইসি থেকে একেবারে কম প্রবলেম হয়। আপনাকে আগে চেক করতে হবে নেটওয়ার্ক সেকশনের এই যে অ্যান্টেনা লাইনটা, এই লাইন থেকে লজিকের মধ্যে এই লাইনের মধ্যে যে তারটা থাকে, মাদারবোর্ডের যে তারটা লজিকে আসে, তারটা ঠিক আছে কিনা। অনেক সময় আমাদের সেট ফিটিং করার ক্ষেত্রে এই তারটা তো সাইডে থাকে, এক সাইডে, আমরা খেয়াল করি না, তারটা একটু বাইরে হয়ে থাকে। যখন আমরা সেটটা ফিটিং করি, কেচিং এর সাথে চাপ খায় তারটা কাটে যায়, কেচিং এর সাথে চাপ খায় তারটা কাটে যায়, সেটা আমরা খেয়াল করি না। আপনাকে দেখতে হবে এই তারটা ঠিক আছে কিনা, এই তারটা ঠিক আছে কিনা। যেমন এখান থেকে নিয়ে লজিকের ঠিক এই বোর্ডের মধ্যে, এই পিনটার মধ্যে গিয়ে অ্যাডজাস্ট হয়। তারটা যদি ঠিক থাকে, মনে করেন তার ঠিক আছে, তখন আপনাকে চেক করতে হবে এই যে লজিকের মধ্যে কিছু রেজিস্টার আছে, এটা হচ্ছে এই অ্যান্টেনা লাইনের, এটা প্লাস লাইন, বাকি 3টা মাইনাস লাইন, বাকি 3টা মাইনাস লাইন। এই যে একটা সুতার মতো দেখা যায়, দেখা বোঝা যায়? এটা হচ্ছে আপনাদের মেইন লাইন। হ্যাঁ, এই মেইন লাইনের দিক দিয়ে আপনার যদি এই রেজিস্টারটা মনে হয় উঠে গেল, তখন কিন্তু অ্যান্টেনা কাজ করবে না, রেজিস্টারটা উঠে গেলে কাজ করবে না। অথবা এগুলো ঠিক আছে, আপনার এই অ্যান্টেনার পয়েন্টটা উঠে গেল, তখনও যখন বডির সাথে সংযোগ না হয় তখন অ্যান্টেনাটা কাজ করে। আচ্ছা, এদিকে গেল আপনার মাদারবোর্ডের